যাচ্ছে। আহানা রূপা ঘাসের উপর এসে বসেছে। আহানা পুরো ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা, সবুজ ঘাস চারিদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তার উপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধু সুলভ সম্পর্ক রেখেছে। বেশ লাগতেছে আমার কাছে। সুন্দর তো বটেই, আর তুই চর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস। শান্ত ভাইকে চর না মেরে চুমু দিলেও এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো, আর চর মারায় দেখিস কেউ তোর পাশেও আসতেছে না। ভেরি ফানি। ওই অসভ্য লোকটাকে আমি চুমু কেন দেব? তোর মাথা কি গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। আহানা রে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে একটু পানি দে, মনে হয় তোর কারণে আমি মরমু। কেন? কি হয়েছে? পিছনে তাকা আহানা। আহানা পিছনে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তার পাশে 15-20টা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ আহানার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ কেউ কিসব বলে যাচ্ছে। সবাইকে দেখতেই গুন্ডাদের মতন লাগছে। মেন শান্তকে দেখতেই মুভির ভিলেনের মতো মনে হয়। আহানা চোখ নামিয়ে আরেক দিকে ফিরে বসলো। আহানা, এত ভাব দেখাইস না, বোঝার চেষ্টা কর, ওরা খুব মারাত্মক। আমার কোনো কিছু বোঝার দরকার নেই। আহানা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এইটুকু মেয়ের ভাব দেখছো? শান্ত ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে, সেটাই তো বুঝতেছি না। নওশাদের কথা শুনে শান্ত হাতের পেপসি শেষ দিয়ে হেসে একটু নড়ে দাঁড়ালো। তারপর মাথার খয়েরি রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বলল পানির ব্যবস্থা করতে। আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন। কি করবে পানি দিয়ে? ভেজে বিড়াল বানাবো এর। ভাবের ভূত নামতে যা লাগে আর কি। সবাই হেসে দিল শান্তর কথা। নওশাদ, তোর পরীক্ষা কেমন হলো বললি না যে? আমার পরীক্ষার কথা ছাড় ভাই, আমার মন তো ভালো না। তোকে এই মেয়ে চর মারছে, মন তো চাচ্ছে ধরে চর মেরে ওর গালটাকে ফাটাই দিই আমি। এত সাহস দেখে কি করে, সেটাই তো বুঝি না। চিল। ওরে, টায়ার দিতে চাস? 2 থেকে 3 দিন লাগবে আমাদের। রিয়াজ, বাদ দে এখন, খেলা শুরু আজ থেকে। আহানা, চল আমাদের বাসায় যাবে, আজকে আমাদের বাসায় তোর দাওয়াত, চল আমার সাথে। না রূপা, আমার টিউশন আছে, পড়াতে যেতে হবে। তুই যা, পরে একদিন যাবো তোদের বাসায়। তুই তো সকাল থেকে কিছুই খাসনি, এখন এই খালি পেটে টিউশনি করাতে যাবি? আমি বাসায় ফিরে খেয়ে নিব, একটাই তো। আচ্ছা বাই। রূপা চলে গেল। আহানা রূপার চলে যাওয়া দেখছে। রূপার কত ভাগ্য ভালো, ওর মা বাবা বেঁচে আছে। আর তার তো। আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে। টিয়া ক্লাস 2-তে পড়ে। আহানা প্রতিদিন ওকে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত পড়ায়। কি রোদের তাপ, মনে হয় মাথা ফেটে যাবে, তাও হেঁটে যেতেই হবে। শুধু 10টা টাকা আছে হাতে, সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নিবে। আহানা রূপাকে বলল জাস্ট একটাই তো টিউশন, কিন্তু এটা সত্যি কথা না। সত্যি কথা হলো আহানা আরো 2টো টিউশনি করিয়ে 7টার দিকে বাসায় পৌঁছাবে। খালি পেটে মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয়, আবার মাঝে মাঝে দেয় না। আহানার অভ্যাস হয়ে গেছে তাতে। আপন বলতে এই দুনিয়ায় তার কেউ নেই। আগে আশ্রমে থাকতো, সেই আশ্রমের ম্যানেজার ছিলেন সালেহা বেগম। উনি আহানাকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায়। আহানাকে নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি। আহানা ওনাকে খুব ভালোবাসতো, নিজের মায়ের মতো। কিন্তু আহানার 18 বছর পূর্ণ হতেই তার কয়েক মাস পর তিনি মারা যান। তারপর থেকে আহানার জীবনে নেমে আসে অন্ধকার। কারণ 18 বছর হওয়ার পর সেই আশ্রমে কারোরই থাকার নিয়ম নেই। তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয়। এখন সে একটা বাসায় ভাড়া থাকে, যেখানে তার সাথে 2টা মেয়ে থাকে। আহানা টিউশনি করে তার ভার্সিটির খরচ আর খাওয়া দাওয়ার খরচ চালায়। আশ্রম থেকে বেরিয়ে টিউশনি আর বাসা খুঁজতে কত দিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে। টিউশনির সব টাকা মিলিয়ে মাসে 8,000 টাকা দিয়ে বেশ চলে ওর। মাঝে মাঝে শরীর আর কুলায় না এত দৌড়াদৌড়িতে, কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখে খাবার দিবে কে? কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটাই ভুলে গেছে। মাত্র 2টাই জামা আছে তার ভার্সিটিতে পরে আসার জন্য। একটা ধুয়ে আরেকটা পরে আসে, আর যেগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলো বাসায় পড়ে। নতুন জামা কেনার টাকা কই? ব্যাস এরকম ছোট ছোট জিনিসে কিপটামো করে বেশ চলছে দিন। এটাই ভেবে হাসে আহানা। সে তো জানেও না তার মা বাবা দেখতে কেমন ছিল, তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল। হাঁটতে হাঁটতে থেমে যায় আহানা। 5 হাত দূরে শান্ত পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর পেছন থেকে দুজন বেরিয়ে আসলো, দুজনার হাতেই পানি ভর্তি বালতি। আহানা বুঝতেছে না ওরা কেন তার পথ আটকিয়েছে।
শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল, দে অ্যাকশন শুরু। রিয়াজ তার হাতের বালতির পানি আহানার গায়ে ছুঁড়ে মারল। আহানা হাঁ করে আছে। ওরা এরকম করবে সে একদমই ভাবেনি। রাগে আবারও তাকালো ওদের দিকে। কিছু বলতে যাবে তার আগেই নওশাদ তার হাতের বালতির পানিও আহানার গায়ে ঢেলে দিল। আহানা চিৎকার দিয়ে বলল, স্টপ ইট! জামা পুরো ভিজে গেছে। রাগে কিছু বলতে যাওয়ার আগেই শান্তর বাইকে ওরা দুজন উঠে চলে গেল। আহানা গালিগালাজ করলো কিছুক্ষণ। চরের প্রতিশোধ এভাবে নিলে বেয়াদব? আমি এখন কি করব? টিউশনি মিস করলে টিয়ার মার টাকা কেটে নেয়। এই ভেজা জামাতেই যেতে হবে, কিচ্ছু করার নেই। আসার সময় জামা যেটা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম, সেটা তো এত তাড়াতাড়ি শুকোবে না। আহানা গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল। টিয়া বলল, ম্যাম, আপনার জামা এত ভিজলো কি করে? ও কিছু না, এমনি। তুমি পড়ায় মন দাও। আজ খুব খিদে পেয়েছে। আমি জানি আজ টিয়ার মা কিছু দিবে না। 3 দিন আগে দিছিল চা বিস্কুট, আবার 4 দিন পর মানে কাল দিবে। একটা নিঃশ্বাস ফেলে আহানা টিয়াকে পড়ানোয় মন দিল। টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডে একটা গাছের ছায়া একটু দাঁড়ালো। আজ আর শরীর টিকছে না। সকাল থেকে শরীর ভালো না। এখনো দুটো টিউশনি করা বাকি। ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরল আহানা। জামা গায়ে থেকে শুকিয়ে গেছে। অনেক কষ্টে সব টিউশনি শেষ করে বাসায় ফিরল সে। আজকেও খেতে দেয়নি। এখন আবার রান্না করতে হবে। খিদায় মাথা ঘুরছে। তার উপর মাথাও ধরে আছে অনেক। চুলটা বেঁধে খোপা করে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালালো সে। বাকি যে দুজন মেয়ের সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস। আহানা যখন ভার্সিটিতে যায় তাদের তখন ডিউটি শেষ হয়। তারপর তারা বাসায় আসে। আবার আহানা ফেরার আগেই চলে যায়। তাই বেশিরভাগ সময় আহানা একা থাকে। তরকারি কেটে চুলায় বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা। সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছিল শুধু। রাত 8টার দিকে ভাত আর তরকারি রাধা হয়ে গেছে। এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে। তারপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতে রাজ্যের ঘুম এসে গেল চোখে। কিন্তু এত ঘুমালে তো হবে না। ভার্সিটির কত পড়া। ভাগ্যিস রাত 11টার অ্যালার্ম দিয়েছিল। 11টায় উঠে পড়তে বসলো সে। 1টা পর্যন্ত পড়ে আবারও ঘুমিয়ে গেল। শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে। শোপিসটা একবার উল্টো করছে আবার সোজা করছে। শোপিসটার ভেতরে গুড়ি গুড়ি চুমকি। সেগুলো ওলটপালট করলে কি সুন্দর দেখায়। কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত শোপিসটাকে এভাবে উল্টাচ্ছে না। তার মন আরেক দিকে। আজকে আরেকটা চর খেয়েছে সেটা ভাবতেই সে পাশের রুম থেকে সূর্য আর নওশাদের কথা শোনা যাচ্ছে। সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কী সব বলছে ওরা। আহানা ভোর হতেই চোখ মেলে অনুভব করলো সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। কাল কি বেশি কাজ করেছিল? উঠতেও তো পারছে না। অনেক কষ্টে উঠল সে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। চা পাতা দুধের যে দাম! রং চা খেতে খেতে বিরক্তি এসে গেছে। রং চাতে কি আর মাথা ব্যথা যায়? ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় আহানা। আলমারি খুলে 1000 টাকার 4টা নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে। কলিং বেল বাজাতে মালিক মানে তারেক রহমান এসে দরজা খুলল। আহানাকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্তি নিয়ে তাকালেন উনি। এই বিরক্তির কারণ হলো আহানা তার একমাত্র ভাড়াটিয়া, যে ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না। আহানাকে দেখলে তার বিরক্তি আসে। আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরল। উনি আহানার দিকে আর তাকালেন না। টাকাটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম নিয়ে কি সব লিখে মুখটা ছোট করে আহানাকে বললেন, এটা তো 1 মাসের ভাড়া। তোমার যে এখনো 2 মাসের ভাড়া বাকি, জানো তুমি? আহানা ইতস্তত বোধ নিয়ে বলল। তাড়াতাড়ি দিয়ে দিব আঙ্কেল। তারেক রহমান ভ্রুকুচকে বাসার ভিতর চলে গেলেন। এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না। আহানা নিচের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে। হাতে আর 4000 টাকা আছে। এই 4000 দিয়ে পুরো মাস চলতে হবে। তার উপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছে রুমমেট কণিকার টাকায়। তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে। ভাবতে ভাবতেই বাসা থেকে বের হলো আহানা। সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে। তেমন একটা দূরে না, তবে বেশি কাছেও না। 4টা গলি ক্রস করলে ভার্সিটির গেট সামনে এসে যায়। ওড়না ঠিক করে হাঁটছে সে। আজ দিনটা মেঘলা দিন। বাতাস বইছে মাঝে মাঝে। পথঘাটে প্রতিদিনের মতো জ্যাম। হেঁটে যাওয়াই উত্তম। এসব জ্যামে কে বসে থাকবে এত? আবার আহানা ভাবলো, আঙুর ফল টক, আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছি আর দোষ দিচ্ছি জ্যামের। শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে সেই কখন থেকে।
সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করছে, আবার মাঝে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজফিড ঘুরে আসছে। তাও এই জ্যাম শেষ হওয়ার নামই নিচ্ছে না। বাইকের আয়নাতে তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখ পড়ল তার নতুন শত্রু আহানার দিকে। দূর থেকেই হেঁটে আসছে সে। বাইক থেকে চোখ নামিয়ে শান্ত পেছনে তাকালো। আহানা নিচের দিকে তাকিয়ে ফুটপাতের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোন দিকে তার খেয়াল নেই। আজ এই মেয়েটাকে আরেকটা টাইট দিব। আমার কালে জ্বরের জ্বালা এখনো মিটে নাই। গালে হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত। জ্যাম শেষ, বাইক নিয়ে আহানার আগে ভার্সিটিতে ঢুকে গেল সে। আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রূপা এখনো আসে নাই। আজ এত দেরি করছে কেন কে জানে। শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রিয়াজ বলল, শান্ত ব্রো, তোমার সকিনা আইতেছে। নওশাদ দাঁত কেলিয়ে বলল, আহা রিয়াজ, সখিনা বলিস কেন? বলবি চুইংগাম। সারাক্ষণ শান্তর সাথে চুইংগামের মতো লেগেই থাকে সে। আমি একটা নাম দিছি, তোমরা যদি আজ্ঞা দাও পেশ করতে পারি। রিয়াজ আর নওশাদ একটু নড়ে চড়ে বলল, জাপানা, নামটা বলুন, আজ্ঞা দিলাম। সূর্য মুখটা গোল করে দাঁত বের করে বলল, জরিনা। নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সখিনা মানে হলো এলিনা। উফ। শান্ত সানগ্লাস পরে বাইকে বসলো ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য, মানে এক প্রকার পালানোর জন্যে। কিন্তু তার আগে এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে ফেললো। জান, তুমি এমন কেন? আমি কাল ভার্সিটিতে আসি নাই, আর তুমি কিনা আমাকে কল করলে না, আর আমার একটা কলও রিসিভ করলে না। কি হয়েছে তোমার জান? আর ইউ অলরাইট? টেল মি। শান্ত একটু কেসে বলল, কিছু না বেব, আই ওয়াজ বিজি, সরি ফর দ্যাট। রিয়াজ সূর্যের কানে ফিসফিসিয়ে বলল, এই মায়া এখন আমাদের বলবে। রিয়াজু, তোমরা এখন একটু ওইদিকে যাও না, শান্তর সাথে কথা বলবো। যেগুলো নওশাদ ফিক করে হেসে দিল রিয়াজের কবিতা শুনে। এলিনা শান্তর গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল, তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চর মেরেছে? শান্ত বলতে চায়নি, তাও এলিনার জোর জবস্তিতে বলল, কে? কিসে পড়ে? তার ক্লাসরুম কোনটা? আমাকে দেখিয়ে দাও। বাধ্য হইলি না, তোমার ক্লাস শুরু হবে। যাও, ক্লাসে যাও, পরে কথা হবে। না, তোমাকে বলতেই হবে। আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করব, তার এত সাহস আসলো কই থেকে। রিয়াজ মুখ ফসকে বলে দিল, ফার্স্ট ইয়ার, গ্রাউন্ড ফ্লোর। ব্যাস, এলিনা সেদিকে ছুটল। শান্ত রেগে গিয়ে বলল, কেন বলতে গেলি? সিনক্রেট করবে এখন? আমার সমস্যা আমি সমাধান করতাম, তুই ওরা বলতে গেলি কেন? এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে। আরে দেখিস, এখন এই নীলার ওই নীলার মেয়েটার কিমা বানাবে। চল দেখবো, মায়া মায়ার মধ্যে ঝগড়া দেখুন। মায়া মায়া চুল টানটানি দেখতে কেমন লাগে। রিয়াজ আর সূর্য এলিনার পিছন পিছন গেল দেখতে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে। এত রেগে আছে সূর্যটা, সে পারছে না নিচে নেমে শান্তর মাথায় লেগে কিরণ দেয়। ঝামেলার ভিতর আরেক ঝামেলা। এলিনার রুমে ঢুকে চিৎকার করে বলল, শান্তকে কে চর মেরেছিল? সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে। একজন এলিনাকে দেখিয়ে দিল আহানার দিকে আঙ্গুল তুলে। এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো। আহানা বুঝলো এটা হয়তো শান্তর জিএফ হবে। তারপর সে বলল, কে আপনি? আমার হাত ছাড়ুন, এমন বিহেভ করতেছেন কেন? কে আমি? তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস? আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই, আর তুই কিনা ওকে চর মারলি? জানতি না ও কে? শান্তকে চিনিস না তুই? বেয়াদব মেয়ে কোথাকার। এলিনা একটা ধাক্কা দিয়ে আহানাকে নিচে ফ্লোরে ফেলে দিল। আহানা কিছু বলতেও পারছে না। আসলে দোষটা ওরই। না জেনে ওই দিন শান্তকে চর মেরেছিল সে। এলিনা ওর হাত ধরে টেনে আবারও উঠালো নিচ থেকে। তারপর আহানার হাত মুচড়ে ধরল। আহানা এলিনার সাথে পেরে উঠছে না, শুধু বলছে, আমি ইচ্ছে করে করি নাই, আমি জানতাম না সত্যি। তুই এই ভার্সিটিতে পা রাখতে না রাখতেই এত বড় সাহস দেখালি আমার শান্তকে চর? তোর গাল আমি ফাটিয়ে দিব মারতে মারতে। এলিনার হাতের চাপে আহানার হাতের চুড়ি ভেঙে নিচে পড়ছে সব এক এক করে। শেষে একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো। এলিনা চমকে পিছনে ফিরে দেখলো শান্তকে। এলেনা, এসব কি করতেছো? ছাড়ো ওর হাত। শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিল আহানার হাতের থেকে। আহানার নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো। হাতে ব্যথা পেয়েছে অনেক। চুরি ভাঙার কারণে হাত কাটা গেছে, তাই ব্যথাটা পেয়েছে সে।
শান্ত নিচে তাকিয়ে দেখলো চুড়ি সব ভেঙে চুরে পড়ে আছে, আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। শান্ত এক ধমক দিয়ে বলল, কি নাটক হচ্ছে এখানে? সবাই সবার কাজ করো। শান্তর ধমকে সবাই যে যার কাজে মন দিল। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে এলিনাকে নিয়ে বেরিয়ে গেল, চলে গেল ক্লাসরুম থেকে। আজ রূপা আসেনি। ক্লাসের এক কোনায় বসে আছে আহানা, জামাটা মুঠো করে ধরে। আমারই দোষ, সেদিন আমি ওই ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছু হয়তো হতো না। সব আমার দোষ। হাতের চুড়িগুলো ভেঙে পড়ে আছে। শখ করে 1 টাকা জমিয়ে 30 টাকা মিলিয়ে চুড়িগুলো কিনেছিল সে। মেয়েটাকে চড় মারলে আমার কষ্ট যেত, আমার বেবিকে মারে, কত বড় সাহস! আর তুমিও বলিহারি, কিছু বললেও না ওকে, উল্টো আমার হাত আটকালে। শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। এলিনা ধাক্কা দিতেই হুঁশ আসলো তার। চারিদিকটা কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা। কি হলো, কিছু তো বলো। মেয়েটাকে এত নর্মালি হ্যান্ডেল করছো কেন? তুমি না পারলে আমাকে বলো, আমি টাইট দিয়ে দেবো। না থাক, আমি অলরেডি টাইট দিচ্ছি। কাল কিছু ফ্রেন্ডকে নিয়ে 2 বালতি পানি নিয়ে ঢেলে দিছিলাম ওর গায়ে। এলিনা হেসে বলল, বেশ করেছো। আমি হলে পুকুরে চুবাইতাম। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই। শান্ত সেদিকে খেয়াল নেই। কিছুটা বিরক্তি নিয়ে ক্যাম্পাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে। একদিকে মেয়েটার প্রতি রাগ, আরেকদিকে মেয়েটার সে অসহায় মুখ, দোটানায় পড়ে গেছে সে। রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে শশী ম্যাম ডাকতেছে তোকে। শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল। আসবো ম্যাম? আসো, কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি। জানো তো কাল সবাই পিকনিকে যাবে। ইয়েস ম্যাম। ম্যাম তার হাতের 2 পৃষ্ঠার এক শিট ধরিয়ে দিল শান্তর হাতে। শোনো শান্ত, এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে। তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে যাবে, গিয়ে বলবে সবার নাম আছে কিনা, নামগুলো পড়ে শোনাবে। শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরল। উফ, আর কি স্টুডেন্ট ছিল না? আমাকে কেন দায়িত্ব দিতে গেল? এমনিতেও মন মেজাজ ভালো না। শান্ত ফার্স্ট ইয়ারে ক্লাসে ঢুকে এক হাতে শিটটা নিয়ে আরেক হাত পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান। এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হাঁ করে চেয়ে আছে। শান্ত মুখের চুইংগামটা একপাশ করে নিয়ে এক এক করে লিস্টের সব নাম পড়ে বলতে লাগলো। আহানা খাতায় একটা রচনা লিখছিল। তখন শান্তর মুখে আহানা নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তর দিকে। সবার শেষে নামটা ছিল আহানার। আহানা তো নাম দেয়নি। 1200 টাকা ছিল পিকনিকের ফিস, তাই সে নাম দেয়নি। তার কাছে এত টাকা নেই, তাহলে টাকাটা দিল কে? শান্ত যতজনের নাম নিয়েছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। শান্ত তাদের নাম নিচ্ছে, এটার চাইতে ধুকবুক আলা ফিলিংস আর কি হতে পারে? শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল, কারোর দিকে আর তাকালো না। তাকানোর মুড নাই, কেন তাকাবে? এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এলিনার প্রতিও না। এলিনা হুদাই গায়ে লেগে পড়ে থাকে। প্রেম ভালোবাসা শান্তর একদম পছন্দ না। আসলে সে জানেও না প্রেম কি, ভালোবাসা কি। চুপচাপ চলে গেল সে। আহানা বসে ভাবতেছে ফিসকে দিল। তখনই আহানার ফোন বেজে উঠল। আহানা ফোনটার দিকে তাকিয়ে দেখল রূপার কল। রিসিভ করতে সে বলে উঠল, সারপ্রাইজ! আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিছি, আর ফিসটাও দিয়ে দিছি। আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয়ে যাবি না, তোকে ছাড়া মজা পাবো না, তাই ফিসটা আমি দিয়ে দিলাম। তোকে তো আমি নিয়েই ছাড়বো। আহানার মন খারাপ হয়ে গেল, কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনিও করাতে পারবে না সে। টিয়ার মা স্যালারি কেটে নিবে ভাবতেই কান্না পাচ্ছে আহানার। কিছুই করারও নেই, রূপা তো টাকা জমা দিয়ে দিয়েছে। আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাঙ্কস বলল রূপাকে। রূপা বলল কাল রেডি হয়ে ভোর 5টায় ভার্সিটির সামনে সে পৌঁছাতে। শান্তকে প্রতিবারের মতোই গ্রুপ লিডার বানানো হয়েছে। তার সাথে রিয়াজ আর সূর্য গ্রুপ লিডার। একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম। শান্ত, সূর্য আর রিয়াজকে বললেন কাগজ চুজ করতে। শান্ত বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার। এলিনা রেগে বলল, দূর, সেকেন্ড ইয়ার হলে আমার বাসে তুমিও উঠতে পারতে। আমাদের কপালটাই খারাপ। ওকে, সমস্যা নেই, বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো, তাই না? হুম। শান্ত ভাই দেখ, ওই মেয়েটা যাচ্ছে যে তোকে চড় মেরেছিল। আহানা ভাবতে ভাবতে চলে যাচ্ছে।
টিয়ার মা তো নির্ঘাত 500 টাকা কেটে রেখে দেবে। রূপা কেন যে আমাকে না বলে ফিস দিতে গেল? হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আহানার পথ আটকে। আহানা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো। আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করবা না, বুঝছো? তোমাকে দেখলে আমার চরের কথা মাথায় আসে। এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চর মেরে দেব। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, চর মেরেছি বলে কি মাথা খাবেন আমার? কাল 2 বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয়নি আপনার? আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রেখেছিল? শান্ত না ছাই। শান্তর মেজাজ গেল গরম হয়ে। হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বলল, কি বললে তুমি? আমার মা বাবা আমার নাম না জেনে দিছে? তোমার সাহস কি করে হয় তাদের নিয়ে কথা বলার? হাউ ডেয়ার ইউ! আহানার হাতে যে চুড়িটা ছিল সেটাও এখন ভেঙে গেছে। আহানা বলতেছে ওর হাত ছেড়ে দিতে, শান্ত ছাড়ছেই না। ওর মা বাবা নিয়ে কথা না বললেও পারতো আহানা। তাদের নিয়ে বলায় শান্তর মেজাজটাই খারাপ হয়ে গেছে। তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। কথাটা বলে শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিল। আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালের যে রক্ত শুকিয়ে গেছিল সেটা আবারও তাজা হয়ে গেছে। আহানা ব্যথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে রেগে বলল, আপনিও তাহলে একটা বেয়াদব। আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না, খুব খারাপ আপনি। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে। শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখ গেল ঘাসের উপর থাকা নীল চুড়িটার দিকে। চুড়িটা দুভাগ হয়ে পড়ে আছে। শান্ত ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পিছনে তাকালো আহানার দিকে। আহানা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে, হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত। এলিনা আসতেই শান্ত চুড়িগুলো মুঠো করে ফেললো। তুমি এখানে কি করো? শশী ম্যাম ডাকতেছে তোমাকে সেই কখন থেকে, চলো তো। শান্ত চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল। ম্যাম এক এক করে সবাইকে টি শার্ট দিচ্ছে, এগুলো কাল সবার গায়ে থাকবে। কালো টি শার্ট, মাঝখানে ভার্সিটির নাম লেখা। ম্যাম আহানাকেও ডাক দিল। আহানা চোখ মুছে পিছনে তাকিয়ে বলল, আসতেছি ম্যাম। ম্যামের কাছে আসতে ম্যাম টি শার্টটা দিয়ে বলল, এটা কাল যে ড্রেসই পরুক না কেন তার ওপর দিয়ে পরতে। ঠিক আছে। ওফ, আরেকটা জামা কেন পরবো? শুধু টি শার্ট পরলেই হয়, তাই না বেব? আমি তো শুধু টি শার্ট আর জিন্স পরে আসবো। শান্ত এলিনার কথার প্রত্যুত্তরে কিছু বলল না। রাগী লুকে আহানার দিকে তাকিয়ে আছে সে। তার মন আহানার দিকে। আহানার শার্টটা নিয়ে শান্তর দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে। ওকে গাইস, আমি আজ বাসায় যাই, আমার অনেক কাজ আছে। এটা বলেই শান্ত পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বেব, রাতে কল করে রিসিভ করো। শান্ত মনে মনে ভাবলো ফোন অফ করে রাখবে, তাই ভেবে হেসে দিল সে। আহানা হেঁটে টিয়াদের বাসার দিকে যাচ্ছে। শান্ত বাইক নিয়ে এক কদম আহানার সামনে পথ আটকিয়ে ব্রেক করলো। আহানা ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা আপনার? এমন করেন কেন? আমার পথ থেকে সরুন, আমার আপনার মতন এমন ফালতু কাজ নাই। শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কি বললে তুমি? ফালতু কাজ? তা নয় তো কি, আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন। এত ডিস্টার্ব করেন কেন আমাকে? কে তোমাকে ডিস্টার্ব করছে? যাও না, আমি তো তোমার হাত ধরে রাখিনি। আহানা চোখ বাঁকিয়ে পাশ দিয়ে চলে যাওয়া ধরল। শান্ত আহানার সামনে গিয়ে আবারও পথ আটকালো। কি হলো, যাও। আপনি আমার পথ আটকে রাখলে যাব কি করে? সাহস থাকলে গিয়ে দেখাও। আপনি চানটা কি একটু খোলসা করে বলুন। তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন? তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আজব তো, আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞাসা করব? আপনার অনুমতি নেব? আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো আমি দেখতেছি না। কি বললে? আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল, আর তুমি আমাকে বলো আমার মধ্যে আছেটা কি? হ্যাঁ, পাগল বলে কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনাকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয়। শান্ত খুব রেগে যাচ্ছে। এই মেয়েটা কেন তো বাজে বিহেভ করতেছে আমার সাথে? কি সমস্যা তোমার? একবার চর মারো, এখন আবার বড় বড় কথা বলতেছো। লজ্জা করো না তোমার? আমি চরের জন্য মাপ চেয়েছি, তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকবো। আমার সময় নষ্ট করবেন না, পথ থেকে সরুন, আমার অনেক কাজ আছে। শান্ত একটু এগিয়ে গিয়ে বলল, কি কাজ? কিসের কাজ? ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে? ও হ্যাঁ, বিএফের সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে। আপনার যা খুশি তাই ভাবুন, আমাকে যেতে দিন প্লিজ। শান্ত কিছু না বলে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল। অসভ্য একটা লোক,
হুদায় আমার পিছে লেগে থাকে। বেয়াদব ওখানটা কোথাকার। আহানার মনে পড়ে গেল 3টা বেজে এসেছে। তাড়াতাড়ি করে দৌড় মারল সে টিয়াদের বাসায় যেতে। আজ দেরি হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবটার জন্যে। শান্ত বেডে বসে একটা বল নিয়ে দেয়ালে মারছে, আবার বলটা ব্যাক করে শান্তর দিকে আসছে। শান্ত সেটা ক্যাচ নিয়ে আবারও মারছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে, যার কারণে বল দেয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তর দিকে ব্যাক আসলো। শান্ত ক্যাচ করতে পারল না, বলটা গিয়ে ওর হাতে আঘাত আনলো। শান্তর গায়ে কিছু ছিল না, আঘাতে লাল দাগ হয়ে গেছে হাতের উপরিভাগে। শান্তর রাগ আরো বেড়ে গেল, বলটা নিয়ে আরো জোরে মারল সে। লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি, এমন বিহেভ করেনি আমার সাথে। আমার একটা চাহনিতে মেয়েরা পাগল হয়েছে, আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে। ফোনে ভাইব্রেশন দেওয়া সেই কখন থেকে বাজছে। শান্ত বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো এলিনার কল। একটু বিরক্তি নিয়ে নওশাদকে ডাক দিল। নওশাদ, হ্যাঁ নওশাদ, একটু এদিকে আয় তো। কি হয়েছে বল। এলিনার ফোন, এটা হ্যান্ডেল কর। আমার মুড নেওয়ার না কথা শোনার। নওশাদ ফোনটা নিয়ে রিসিভ করে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, একটু পর আবারও ডায়াল করুন। টুটুট টুটুট টুটুট। শান্ত হেসে দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ দাঁত কেলিয়ে বলল, তোরে বাঁচাইতে যত উপরে যাওয়া লাগে যাব। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমার গফ কল দিছে, পরে কথা হবে। শান্ত ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেয়ালে মারায় মন দিল। যাওয়া ধোয়ার সময় আহানা ভাবল, এরকম বেয়াদব ছেলে মেয়ে দুইটা দেখি নাই। মানে মুক্তি সুন্দর কথা তো তার বেরই হয় না। কোন জন্মের শত্রু ছিলাম তার কে জানে। আমি চর মারে একদম ঠিক করেছিলাম, দরকার হলে ফিউচারে আরো মারবো বেয়াদবটাকে। পরের দিন ভোরে আহানা রেডি হয়ে নিল ভালো করে। তার নীল জামাটার উপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো। একটা সাইড ব্যাগ নিল, তাতে ফোন, রুমাল আর 1 বোতল পানি। টাকা তো লাগবে না, তাই আর টাকা নিল না। ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার, কিছু করার নাই। হেঁটেই যেতে হবে ভার্সিটিতে। সব জায়গায় হেঁটে গিয়ে টাকা বাঁচায় আহানা। মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয়, তা অনেক দিন পর পর। ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো। ভোর 5টা বাজে তখন। রোডে কোনো লোকজন নেই। কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় আহানা কোনোদিনও বের হয়নি আগে। আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা। আবছা আবছা আলো চারিদিকে। পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা। এদিক ওদিক তাকানোর সময় নেই। তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বখাটে। শুধু শুধু ভয় পাওয়ার চেয়ে না তাকানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। 3টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। সবাই এক এক করে বাসে উঠছে। আহানার চোখ গেল শান্তর দিকে। ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।